ইলমা এবং আদনানের বিয়ে 1 সপ্তাহ কেটে গেছে। শুক্রবার দিন ব্যাংক বন্ধ, বাইরে কিছু কাজ থাকায় আদনান নাস্তা সেরেই চলে গেছে কাজ সারতে। ইলমা রুম গুছিয়ে ঈশিতাকে কাজে হেল্প করছিল। তবে ইনান শেখ মেয়েকে সারাক্ষণ ডাকাডাকি করেন, কিছু লাগবে কিনা, খাওয়া দাওয়া করেছে কিনা, সবকিছুর খোঁজ খবর রাখেন তিনি। ঈশিতা শুক্রবার দেখে দেশি হাঁস এবং মুরগি দুটোই রান্না করেছে। যার যেটা পছন্দ সে সেটা খাবে। কিচেনের কাজ শেষ হতে ইলমা শাওয়ার নিতে চলে যায়। 12টার দিকে আদনান এসেছে বাসায়। এসেই গলা ছেড়ে ইলমাকে ডাক দেয়। আদনানের এমন ডাকাডাকিতে ইলমা লজ্জা পায়, তবুও আদনান ডাকা ছাড়ে না। চুলের পানি মুছে নি ভালো করে, চপ চপ করে পানি পড়ছে। আদনানের ডাকে সাড়া দিতে ইলমা ওনাটা কোনো রকমে গলায় ঝুলিয়ে লিভিং রুমে আসে। ইলমার অবস্থা দেখে আদনান খানিক বিরক্ত হয়, রুক্ষ গলায় বলে, পানি নিয়ে রুমে আয়। ইলমা জবাব দেয়, সামনে জগ গ্লাস রাখা, ঢেলে খেতে পারো না? না। মেজাজ ছাড়িয়ে জবাব দেয় আদনান। ইলমা গ্লাসে পানি ঢালতে ঢালতে আদনান রুমে যায়। ইলমা মনে মনে হাজারটা বকা দেয় আদনানকে। বজ্জাত লোক, বউ পেয়ে এখন ইচ্ছে মতো নাচাচ্ছে। রুমে আসতে দেখে আদনান খাটের উপর বসা। ইলমা পানির গ্লাস এগিয়ে দিতে সেটা পান করে ধপ করে খাটে শুয়ে পড়ে আদনান। পকেট থেকে বাইকের চাবি আর ফোন বের করে ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা সেগুলো হাতে নিয়ে টেবিলের উপর রাখে। তোয়ালের হাতে চুলের পানি মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আদনান আধশোয়া হয়ে ইলমাকে দেখছে। টি শার্টের সাথে স্কার্ট পরেছে, গলায় ওড়না ঝুলানো। আদনান ঘড়িতে সময় দেখে, ইলমাকে উদ্দেশ্য করে বলে, শাড়ি কই? ইলমা পেছন ফিরে তাকায়, জবাব দেয়, শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে না পারলে শিখে নিবি। বিয়ে করেছি কেন? এসব স্কার্ট আর টি শার্টে বউকে দেখার জন্য? 19 বছর ধরেই আমাকে দেখছো। এই চোপ, তখন কি তুই আমার বউ ছিলি নাকি? এখন বউ হয়েছিস, শাড়ি পরবি। এসব টি শার্ট পরে আমার সামনে আসলে খবর আছে তোর। এই মসজিদে যাবে না আজকে জুম্মা? ভালো লাগছে না। আদনানের কথা শেষ হতে না হতেই ইলমার চোখ রাঙিয়ে তাকায়। ইলমার চোখ রাঙানো দেখে আদনান খানিক হেসে ওঠে। শোয়া থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে, ওঠা আমাকে। ইলমা হাত ধরে সামনের দিকে টান দেয় আদনানকে, কিন্তু বেচারি এক চুলো নড়াতে পারে না আদনানকে। উল্টো আদনান ইলমাকে নিজের দিকে টান দিয়ে থাপ্পাস করে আদনানের বুকের উপর পড়ে। ইলমা খানিক রেগে জবাব দেয়, এটা কিন্তু চিটিং। ভালো লাগছে। চলে যাও। এই কথাটা বলে ইলমা সরে যায়। আদনান উঠে দাঁড়ায়, কাবার্ড থেকে পাঞ্জাবি নামিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ইলমা আদনানের ব্যালকনিতে যায়, নিজের ভেজা জামা কাপড় মেলে দিয়ে রুমে আসে। ইলমা আসার পেছন দিয়ে আদনান বেরোয় গোসল সেরে। ভেজা জামা কাপড় ইলমার হাতে ধরিয়ে দিয়ে বলে, রোদে দিয়ে দিস, আমার দেরি হয়ে যাচ্ছে। ইলমা জবাব দেয় না। আদনানের ভেজা টি শার্ট প্যান্ট নিজের জামা কাপড় পাশে মেলে দেয়। আদনান তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরোনোর আগেই ইলমাকে ডাকে। ইলমা মুখোমুখি হতে আদনান নিজের কপালে ইশারা করে বলে, চুমু দিবি? নামাজে যাও, তাড়াতাড়ি আসবে, ক্ষুধা লাগছে। চুমু দিলেই যাব। পারবো না, তোমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে আদনানকে ছেলে রুম থেকে বের করে দেয় ইলমা। আদনান যেতে যেতে ভিড় করে বলে, আজকে তোর খবর আছে মেলিচা। আদনানকে বিদায় দিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে ইলমা। অজু করে জানাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে কিচেনে আসে ফাইজা, ছুরি দিয়ে সালাদ কাটছে। ঈশিতা এসে খাবার দাবার বেড়ে সেগুলো টেবিলে নেয়। টেবিল গোছানো শেষ হতে 4 জন সদস্য আসে। তারা হলো ইজাজ, আদনান, তারেক মাহমুদ এবং ইনান শেখ। তারা বসতে ফরিদা পারভিন এবং ফাইজাও বসে। বাকি আছে ঈশিতা এবং ইলমা। আদনান ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, আম্মু দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। কথাটা শেষ করে ইলমা দিকে তাকে বিরক্ত হয়। সেও খাম্বার মতো দাঁড়িয়ে আছে। আদনান তেজি স্বরে বলে, তুই কি নতুন বাড়িতে বউ হয়ে এসেছিস? খাবার খাবি না? আদনানের কথা ইলমা খানিকটা লজ্জায় পায়, তবে সবার আড়ালে আদনানকে চোখ রাঙাতে বলে না সে। আদনান নিজের পাশে চেয়ার ইলমাকে বসায়। সবাই চুপচাপ খাবার খাচ্ছে, কারণ এখনো শেখ পরিবারের সবার রাগের অভিমান ভাঙেনি। আদনান ইলমার বিয়ে এখনো মানতে পারেনি ইনান শেখ। আদনান নিজে খাওয়ার সাথে ইলমার খাওয়াও দেখছে, মাঝে মধ্যে আর চোখে দেখছে এদিক সেদিকে তাকানোর বাহানায়। খাওয়ার মাঝে নিজের পাতে থাকা মুরগির লেগ পিসটা ইলমার পাতে উঠিয়ে দেয় আদনান। ইলমা তাকাতেই দেখে আদনান খাওয়ায় মনোনিবেশ করেছে। এদিকে নজর নেই, সাথে সাথে ইলমার কাশি উঠে যায়। আদনান তড়িঘড়ি করে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আবার কি হলো? ইলমা পানি পান করে বলে, কিছু না। ইনান শেখ আদনানের দিকে তাকায়। না, তার মেয়ে ঠিকঠাক দায়িত্ব পালন করছে ছেলেটা। হুট করে এইসব ঠিকঠাক হয়ে গেল কিভাবে? খাওয়া দাওয়া শেষ হতে
আদনান সোফায় গিয়ে বসে। ইজাজ এসে আদনানের পাশে বসতে আদনান পিঠে চাপড় মেরে বলে, কি ও শালা বাবু? এই আদনান ভাইয়া, কিসের শালা বাবু? আমার লজ্জা করছে। ছেলে মানুষ হয়ে এত লজ্জা থাকলে ভবিষ্যতে বউকে ভালোবাসা দিবি কিভাবে? আদনানের চোট কাটা কথাবার্তা। ইজাজ উঠে দাঁড়ায়। ইলমা এসে কুশন দিয়ে আদনানের মাথায় বাড়ি মারে। ইজাজকে বলে, এই অসভ্যের থেকে দূরে থাকবি, এটা জীবনেও ঠিক হবে না। ইজাজ মাথা নাড়িয়ে চলে যায়। ইলমা চোখ রাঙাচ্ছে মুহূর্তে। এই মুহূর্তে আদনান বিরক্ত হয়ে বলে, ভবিষ্যৎ প্রশিক্ষণ দিচ্ছি তোর ভাইকে, আর তুই আমাকে চোখ রাঙাচ্ছিস। উপকারের কোনো মূল্য নেই। এরকম অসভ্য মার্কা উপকার চাই না। বেশি অসভ্য অসভ্য করবি তো সবার সামনে তোকে কোলে নিয়ে রুমে যাব। কথাটা শেষ হতেই ইলমা পুনরায় আদনানের মুখের উপর কুশন ছুঁড়ে মারে। এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে যায়। আদনান নিজেও উঠে দাঁড়ায়। একটা ভাত ঘুম দেওয়া দরকার, সেজন্য রুমে এসে দরজা লক করে দেয়। ইলমা নিজেও শুয়ে পড়েছে। দুপুরে খাবার খাওয়ার পর এমনি তো একটা ঘুমের ছঙ্কার আছে। আদনান লাইট অফ করে বিছানায় আসে। ইলমার পাশের বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ সেভাবেই থাকার পর ইলমার দিকে ফিরে শোয়। এক নজর ইলমাকে দেখে হাতনান পড়ে। মেলিচা মাথা ব্যথা করছে, মাথার চুলগুলো টেনে দে। ইলমা একই আদনানের মাথার চুলগুলো আলতো করে টেনে দেয়। আদনানের ভালো লাগছে ইলমার যত্ন। চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। ইলমার হাত ব্যথা হয়ে যাওয়ায় চুল টানা বন্ধ করে দেয়। আদনান চোখ মেরে তাকায়। ইলমাকে দেখে বলে, কি হলো? হাত ব্যথা করছে। এরকম টি শার্ট পরলে হাত ব্যথা করবে, স্বাভাবিক। এই চুপ করো, আমি শাড়ি পরতে জানি না। আদনান ইলমাকে নিজের দিকে টেনে নেয়। বুকের খুব কাছাকাছি নিয়ে আসে ইলমাকে। আদনানের হুটহাট করা পাগলামিতে ইলমা এখন আর অবাক হয় না। আদনান ইলমাকে আদেশ করে বলে, আমার কপালে ঠোঁট ছোঁয়া। খুঁজে নিচ্ছ কেন? কারণ তুই লাজুক। কথাটা বলে ইলমার কপালে উষ্ণ পরশ দেয় আদনান। নিজের বুকের সাথে ইলমার হাত চেপে ধরে বলে, তুই আমার এখানে থাকিস, একদম হৃদয়ের গভীরতম প্রদেশে। বাজে ছেলেদের এত ভালো হতে নেই আদনান শেখ। তোর কাছে আমি এখনো বাজে রয়ে গেলাম। আজীবন বাজেই থেকে যাবে। কেন রে? জানি না। একটা কারণ বল। এখনো আমাকে প্রেমিক নারী বলে খ্যাপাও বেয়াদ্দব। আরে ওইটা আদুরে ডাক, তুই বুঝবি না। আদনানের কথা ইলমা জবাব দেয় না। আদনান ইলমার দিকে এক নজর তাকিয়ে বলে, শাড়ি পরলে কি হাতে ক্ষয় হবে? ঘুমাও। না। ইলমা পাত্তা দেয় না, চুপচাপ পাশে ঘুরে যায়। আদনান ইলমাকে পাশ ঘুরতে দেখে বিরক্ত হয়। টেনে নিজের মুখোমুখি করে নেয়। চোখ রাঙিয়ে বলে, তুই কাকে এড়িয়ে যাচ্ছিস? ওই এড়িয়ে গেলাম। আদনান জবাব দেয় না। ইলমার উপর হালকা ঝুঁকে। ইলমা বুঝতে পারে না আদনানের হাফ হাফ। ফ্রু কুচকে তাকালে আদনান ইলমার টি শার্টের ভেতরে মাথা ঢুকিয়ে মুখোমুখি হয়। আদনান এরকম কাজে ইলমা হা হয়ে যায়। কিছু বলতে গেলে আদনান ইলমার হাত জোড়া দখল করে নেয় নিজের হাত দ্বারা। নিজের শরীরের ভার ইলমার উপর ছেড়ে দেয়। ইলমার কানের কাছে মুখ নিয়ে বলে, আর পরবি টি শার্ট? শর্ত, আমার দম বন্ধ হয়ে আসছে। ৮০ মন ওজনের কুমির। নাটক করবি না। আচমকা ইলমা আদনানের গালে দাঁত বসিয়ে দেয়। আদনান ছিটকে যায়। ইলমা বসে জোরে জোরে শ্বাস নেয়। আদনানের মাথার চুল টেনে ধরে বলে, আমাকে মেরে ফেলবি তুই? আমি কিন্তু বিচার দিব। আদনান ইলমার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, ইলমা কি বলে বিচার দিবি শুনি? তুমি আমাকে মেরে ফেলতে চাও? মেরে ফেলার জন্য কি রকম চেষ্টা করেছি? চোখ। আদনান নিজের গালে হাত দিয়ে ডলতে ডলতে বলে, সুন্দর গালটা নষ্ট করে দিলি। মেয়েরা দেখলে এখন আর ক্রাশ খাবে না। সর। ইলমা আদনানকে ধাক্কা দিয়ে খাট থেকে নামতে গেলে স্কার্টের সাথে পা বেঁচে সোজা ফ্লোরে দুম করে পড়ে। আদনান বুঝতে পারেনি ইলমা যে স্বল্প সময়ের মধ্যে পড়ে গেছে। সে হতভম্ব হয়ে শুধু তাকিয়ে আছে। ইলমা পড়ে মা বললেও বাকিটা বলতে পারে না। বেচারি ব্যথা পেয়েছে ভালো। আদনান খাটের উপর থেকে হাত এগিয়ে দেয় ধরার জন্য। ইলমা সেই হাতে থাপ্পড় দিয়ে বলে, তোর অত্যাচারের থেকে এভাবে পড়ে যাও ভালো। আরে না, একটা মাত্র লিলিপুট বউ। হাত দে তো, তোকে ফ্লোরে মানায় না, খাটে মানায়। ইলমা হাত ধরলে আদনান ইচ্ছে করে ছেড়ে দেয়। ইলমা পুনরায় ফ্লোরে পড়ে মাথায় ব্যথা পায়। আদনান উঠে দাঁড়ায়। পরন্তু ইলমার সামনে বসে বলে, এখন ব্যথা উপভোগ কর আর ভাব কোনটা বেশি ভালো লেগেছে, আমার ভালোবাসার ব্যথা নাকি ফ্লোরে পড়ে মাথা ফাটানোর ব্যথা। তোর বিচার খোদা করবে। আর আসিস চুমু খেতে। 100 বার আসবো, তোর সমস্যা? তুই আমাকে চুমু খেতে আসলে দেয়ালে মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দিব। নড়াচড়া করার সুযোগ পেলে তো। গজব।
ইলমার কথা আদনান হো করে হেসে ওঠে, এগিয়ে এসে ইলমার মাথার নিচে হাত দিয়ে বসায়, তবে হাত ছাড়ে না। অন্য হাতে আলগোছে ইলমার হাত দুটো নিজের বাঁধনে বেঁধে নেয়। ইলমা বুঝেছে আদনান কি করবে, তার বোঝার আগেই আদনান ইলমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমা নড়াচড়া করলে আদনান ছেড়ে দিয়ে বলে, আমার আদর ভালো লাগেনি? তোর থেকে মাফ চাই। তোকে আজীবন ভালোবাসা দিতে চাই। লাগবে না। না, লাগবে। বেশ কয়েকটা দিন কাটার পর ফারিসের বিয়ের দাওয়াত এসেছে শেখ বাড়িতে। ইনান শেখ তো যাবেন না, তারেক মাহমুদ হয়তো যাবেন। যেহেতু বিয়ে শাদী ইনান শেখ যাবেন না, সেজন্য ভাবলেন ফাইজা এবং ইজাজকে নিয়ে চট্টগ্রাম থেকে ঘুরে আসবেন। সেই জন্য সকাল থেকেই সবকিছু গুছিয়ে রাখছেন। আজকে দুপুরের দিকে বাকিরা ফারিসের বাসায় যাবে। শুধু যাবে না ইলমা, আদনান এবং ইনান শেখরা। আদনান এবং ইলমা নাস্তা সেরে একজন ভার্সিটিতে, অন্যজন নিজের কর্মস্থলে চলে গেছে। বাকিরা ধীরে সুস্থে রওনা হবে। তারেক মাহমুদের যাওয়ার ইচ্ছে ছিল না, শুধুমাত্র ফরিদা পারভিনের জন্য যেতে হয়েছে। ইনান শেখ তো যাবে না, ফাতিহার বাবা নেই, দুই ভাই আছে, দুইজন যদি না যায় তাহলে কেমন দেখায়। সেই জন্য তারেক মাহমুদ যাচ্ছেন। ইলমা ভার্সিটি থেকে ফিরতে ফিরতে 3টে বেজে গেছে। আদনানের ছুটি 4টায়, আসতে আরো 1 ঘন্টা দেরি। ইলমা এসে ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে যায়। পুরো বাড়িটা খালি, সে একাই আছে। ফ্রেশ হয়ে চা বসা ইলমা নিজের রুমে গিয়ে ফুলের টবে পানি দেয়। তার চা নিয়ে বসতে বসতে আদনান চলে আসে। ইলমা স্বামী সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমা আদনানের পানির গ্লাস এগিয়ে দিতে আদনান ইলমার দিকে বাইকের চাবি আর ফোনটা ছুঁড়ে মারে, আদেশ করে বলে, ফোনটা চার্জে বসাতো। এইভাবে ছুঁড়ে মারছো কেন? সুন্দরভাবে দেয়া যায় না? তুই যখন পানির বোতল ছুঁড়ে মারিস তখন। ইলমা জবাব দেয় না। ফোন চার্জে বসিয়ে খাটের উপর শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। আদনান এসে দেখে ইলমা ক্লান্ত হয়ে শুয়ে আছে, সেই জন্য আর জ্বালায় না। নিজেও টায়ার্ড থাকায় ইলমাকে ঠেলে পাশে শুয়ে পড়ে। মাগরিবের আজান পড়তে আদনান উঠে যায়। পাশেই মসজিদ আছে, সেখানে চলে যায়। ইলমা বাড়িতে নামাজ পড়ে। সন্ধ্যায় আদনান ইলমাকে নিয়ে বাইরে বেরোয়। দুজনই বাইকে করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। আদনান ইলমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার জন্য। দুজনে বসে টুকটাক গল্প করতে করতে কফি শেষ করে। আদনান বিল পে করে ইলমাকে নিয়ে বেরোয়। আদনান সামনে, ইলমা পেছনে, দুজনের হাত ধরা। তবে আদনান ফোনের দিকে তাকে কিছু একটা করছিল, সামনের দিকে নজর নেই। তবে ইলমার সামনে নজর যদি সে হকচকিয়ে যায়। আদনানের টানের সাথে ইলমা গিয়ে বাড়ি খায় মধ্যবয়স্ক মহিলার সাথে। মহিলার হাতে থাকা দুটো শপিং এবং পার্স নিয়ে পড়ে যায়। ইলমা আদনানের হাত ছেড়ে ব্যাগগুলো উঠিয়ে দিতে বসে পড়ে। আদনান দাঁড়িয়ে তাকিয়ে আছে ইলমার দিকে। ইলমা ব্যাগগুলো উঠিয়ে দেয়। কিছু বলার আগেই মহিলা ইলমার দিকে তাকিয়ে বলে, সরি, আপনাকে দেখতে পাইনি। আদনান সবিস্ময় নিয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। মহিলা ব্যাগগুলো হাতে নিয়ে ইলমার দিকে তাকায়। পাশে ফিরতেই দেখে আদনান। ভ্রুজোড়া সুকুঞ্চিত করে মহিলা বলে, শাহরিয়ার আদনান শেখ না? আদনান জবাব দেয়। জি, ঠিক চিনেছেন। বিনিময় মহিলা হাসে মুচকি ইলমার দিকে তাকায়। আদনানকে জিজ্ঞেস করে। কি হয়? আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, আমার বউ। ইলমার পেছনে মেয়েটার দিকে তাকায়। টপস এবং জিন্স পরা মেয়েটা, ছোট ছোট চুলগুলো একপাশে ক্লিপ দিয়ে ঠেকানো, গায়ের রং ধপধপে ফসা। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আদনান মুখ খুলতে যাবে, তখনই মহিলা বলেন, এত তাড়াহুড়ো করছো কেন? আদনান আমার ছেলের মতো, আর তুমি তো ছেলের বউ। নাম কি তোমার? ইলমা জবাব দেয় না। মহিলার নাম জেসিয়া মাহজাবে। ইলমাকে চুপ থাকতে দেখে জেসিয়া আদনানকে বলে, তোমার বইয়ের নাম? আদনান ইলমার দিকে তাকায়, সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, জেহরা ইলমা মেলিসা। ইলমা জেসিয়ার দিকে তাকায়। জেসিয়ার চোখে মুখে বিস্ময়। সে চিনতে পারেনি তার গর্ভের সন্তানকে, সেই যে 5 বছর বয়সে রেখে এসেছিল। এরপর আর খোঁজ নেয়নি। আদনানের আইডি স্টক করা হয় মাঝে মধ্যে। আদনানের গান, কনসার্ট সব দেখা হয়, সেই জন্য তাকে ভালো করেই চেনে জেসিয়া। তবে ইলমার সাথে তার শেষ দেখা ছিল কোর্টে, যেদিন তাদের ডিভোর্স হয়েছিল। সেই ছোট্ট জেহরা ইলমা মেলিসা আজকে বড় হয়ে বিয়ে করেছে। জেসিয়া মেয়ের দিকে তাকায়, মৃদু হাসে। আদনানকে বলে, তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো। গর্ভের সন্তানের থেকে পরের সন্তানের জন্য বেশি প্রায়োরিটি। আপনার মেয়েকে বলুন জামাই নিয়ে আপনার বাসায় যেতে। আদনানের কথা শেষ হতে ইলমা আদনানের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব তোয়াক্কা করে না।
জেসিয়া মাথা নিচু করে জবাব দেয়। তার কাছে হয়তো আমি মৃত। যে সম্পর্ক শেষ হয়েছে সেদিকে না আগানো বেটার। ইলমা শুধু তার মায়ের দিকে তাকায়। দীর্ঘ 14 বছর পর মুখোমুখি হয়েছে তারা, অথচ মানুষ বলে মায়ের থেকে আপন কেউ হয় না। এদিকে তার মাকে দেখো, মা মেয়ের পরিচয় সম্পর্ক কিছুই নেই। ইলমা আদনানকে রেখেই সামনে হেঁটে যায়। ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে, ভীষণ ঠান্ডা পাচ্ছে। এই কষ্টটা বুঝানোর মতো না। ইলমার নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে। আদনান জেসিয়ার সাথে দু একটা কথা বলে বিদায় নেয়, তড়িঘড়ি করে এগিয়ে আসে বাইরে। ইলমা বাইকের সামনে দাঁড়ানো, আদনান এসে বাইকে বসে ইলমাকেও বসতে বলবে। এবার ইলমা ভীষণ নিরিবিলি চুপচাপ বাড়িতে আসে আদনানের সাথে। আদনান বাইক গ্যারেজে রেখে সব তালাবদ্ধ করে ভেতরে যায়। মেইন গেটে তালা ঝুলানো। ভেতরে গিয়ে দরজাটাও লক করে দেয়। রুমে এসে দেখে ইলমা খাটের উপর হাঁটু উঁচু করে বসে আছে। আদনান ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। বাইরে এসে ইলমাকে বলে, ফ্রেশ হয়ে আয়। ভালো লাগছে না। আদনান এসে ইলমার হাত ধরে টেনে ধরে ওয়াশরুমের সামনে দিয়ে বলে, গায়ে ধুলাবালি নিয়ে বিছানায় আসবি না। তোর রুমেই আসবো না আমি। কথাটা বলে ইলমা বেরিয়ে যায় রুম থেকে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে বলে, ইলমা আমার সাথে তেজ দেখাচ্ছিস কেন? জবাব দেয় না। সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে। চোখ বেয়ে নোনা জল টলচল করে গড়িয়ে পড়ছে। ইলমা নিজেকে সামলিয়ে নেয়, ইচ্ছে মতো অশ্রু বিসর্জন। ইলমা নিজেকে সামলিয়ে নেয়নি, ইচ্ছে মতো অশ্রু বিসর্জন দেয়। জেসিয়া মাহেসাবিন দীর্ঘ 7 বছরের প্রেম ছিল তার বর্তমান হাজবেন্ডের সাথে। জেসিয়াদের পরিবার ছিল মধ্যবিত্ত, রূপে গুণে কোনো দিক থেকে কম ছিল না সে। ঢাকা শহরের কত নিম্ন এলাকায় তার চাচাদের সাথে দাদার বাড়ি নিয়ে ঝামেলা চলছিল, কেস চলছিল। সেখান থেকে জেসিয়ার বাবার সাথে পরিচয় হয় ইনান শেখের। জেসিয়াকে এক দেখায় তার পছন্দ হয়, বিয়ের প্রস্তাব পাঠানো হলো। জেসিয়ার বাবা রাজি হয়। জেসিয়ার প্রেমিক তখন স্টুডেন্ট ছিল, বলা ভালো তারা সেম ব্যাচ ছিল। ছেলের পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না, তবে তাদের প্রেম গভীর ছিল। জেসিয়া অপেক্ষা করতে চেয়েছে, কিন্তু ইনান শেখের সাথে তার বিয়েটা এক প্রকার জোর করে দেওয়া হয়। প্রথম সব মানিয়ে নিতে পারেনি জেসিয়া। ইনান শেখের সাথে যে খুব একটা ভালো ব্যবহার করতো তাও না। জেসিয়ার মন পড়েছিল সেই প্রেমিকের কাছে। ইনান শেখ ব্যাপারটা জানলে জেসিয়াকে সবটা বোঝায়, জেসিয়াকে সবাই বোঝায়। এরপর সিদ্ধান্ত আসে, হয়তো বেবি নিলে সব ঠিক হয়ে যাবে। সে সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের 6 মাসের মাথায় জেসিয়া কনসিভ করে। এরপর ইলমার জন্ম হয়। প্রথম সব ভালোই কেটেছে, সবাই ধরে নিয়েছে হয়তো ইলমার জন্য হলেও জেসিয়া সব মেনে নিয়েছে। কিন্তু জেসিয়ার সাথে তার প্রাক্তনের কন্টিনিউসলি কথা চলতো। প্রাক্তন টাকার সমস্যায় পড়ে জেসিয়া টাকা পাঠাতো, এমনকি নিজের গোল্ডের চেন বিক্রি টাকা দিয়েছে প্রাক্তনকে। কয়েক বছরের সব সুন্দর কাটে। এদিকে জেসিয়ার প্রাক্তন প্রতিষ্ঠিত হয়। সেদিন জেসিয়া ইনান শেখের হাত ছেড়ে প্রাক্তনের হাত ধরতে দুবারও ভাবেনি। ছেড়ে দিয়েছে সাজানো সংসার, ফুলের মতো মেয়েটার সঙ্গ। কান্না করতে করতে ইলমার মাইগ্রেনে ব্যথা শুরু হয়। উঠে দাঁড়ায়, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে আসে। হুট করে আকাশ গর্জন দিয়ে ওঠে। ইলমা দৌড়ে ব্যালকনিতে যায়। মৃদু ঠান্ডা হাওয়া বইছে। মাথার ব্যথা তীব্র হওয়াতে ইলমা একটা ঘুমের ওষুধ সাথে মাইগ্রেনের ওষুধ খেয়ে নেয়। লাইট অফ করে শুয়ে পড়ে। অন্যদিকে আদনান ইলমাকে ডাকছে দরজা খুলতে। অনেক রাত হয়ে গেছে ডিনার করার জন্য। সেদিকে ইলমার হেলদোল নেই। অনেকক্ষণ ডাকাডাকি করে আদনান নিজের রুমে চলে যায়। ফোন হাতে ইলমাকে কল দেয়। ফোন সাইলেন্ট থাকা ইলমা টের পায়নি। ঘন্টা খানিকের মাঝে এসে গভীর ঘুমে তলিয়ে যায়। আদনান ভীষণ চিন্তায় পড়ে গেছে। তারেক মাহমুদকে কল দিয়ে চাবির কথা জিজ্ঞেস করে। বাড়ির প্রতিটা রুমের এক্সট্রা করে চাবি থাকে। চাবির খোঁজ করে, সেই খুঁজে বের করে তারেক মাহমুদের রুম থেকে। এসে ইলমার দরজার সামনে দাঁড়ায়। একগুচ্ছ চাবি নিয়ে একটার পর একটা চেক করে যাচ্ছে ইলমার রুমের দরজা। অনেকক্ষণ চেষ্টা করার দরজা লক খুলে ভেতরে যায় আদনান। আদনান দেয়ালে হাত রে সুইচ টিপে লাইট অন হতে দেখে ইলমা ঘুমাচ্ছে। আদনান গিয়ে ইলমার পাশে বসে আলতো করে ইলমার গালে থাপ্পড় দেয়, ডাক দেয়, মিলিচা, খাবার খাবি না? ইলমা সারা শব্দ দেয় না। আদনান আরও ডাকে না। ইলমার চুলে কিছুক্ষণ বিড়ি কেটে দিয়ে বাইরে আসে। একাই ডিনার করে নেয়। খাবার শেষ করে ইলমার পাশে শুয়ে পড়ে। আদনান সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয়। কিচেনে গিয়ে চা বসায়, ব্রেড জেলি সব রেডি করে নেয়। নাস্তা রেডি করে ইলমার রুমে যায়। ইলমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ঘুমের ওষুধ খাওয়া ইলমা ঘুমের জন্য চোখে দেখছে না। আদনান তাকে বসাতে আদনানের কাঁধে মাথা রাখে ইলমা। আদনান
খেয়াল করে তার বইয়ের চোখ মুখ সব ফুলে গেছে। আদনান আদনান ইলমাকে পরখ করে কপালে চুমু দিয়ে বলে, ফেলে আসা কোনো কিছুর দিকে ফিরে তাকাতে নেই, হোক সেটা সম্পর্ক কিংবা প্রিয় মানুষ। ইলমা সেই কথা কানে তুলেনি, ফ্রেশ হতে চলে যায়। আদনান বসে বসে ইলমার আসার অপেক্ষা করে, ঘড়িতে সময় দেখে। একটু পর ব্যাংকে যেতে হবে। ইলমা আসতে আদনান নাস্তা সাজিয়ে দেয়, ব্রেডে জেলি লাগিয়ে ইলমার প্লেটে দিচ্ছে। আদনানের যত্নে ইলমা নীরব দেখছে, মনে মনে হাসছে। নাস্তা শেষে আদনান রেডি হয়ে চলে যায়। ইলমা রান্না বান্না করে নেয়। বিকেলে ইলমা কিচেনে নাস্তা বানাচ্ছিল, কাজ হাতে উঠছে না তার। কিচেনে এইটো প্লেট কয়টা পড়ে আছে, ইলমার ইচ্ছে হচ্ছে না সেগুলো ধোয়ার। আদনান তো পারে একটু কাজে হেল্প করতে। অনেকক্ষণ ভেবেচিন্তে ইলমা ঠিক করে, আদনানকে দিয়ে বাসন মাজাবো। খুব তো লাট সাহেব, খুব তো ভাব লাট সাহেবের। যেই বাবা সেই কাজ। দৌড়ে রুমে আসে ইলমা। আদনান ফোন স্ক্রল করছিল। ইলমা তাকে দেখে ইনি বিনি বলে, কিচেনে আসো, মাছ তেলে ফুটছে, আমার ভয় করছে গ্যাস অফ করতে। এই ঢং করবি না, তুই রান্না পারিস। না আসলে নাই, মাছ পুড়বে, কিচেন পুড়বে, বিল্ডিং পুড়বে, আমার কি? কথাটা বলে ইলমা মুখ বাঁকিয়ে রুম থেকে বেরোয়। আদনান বিস্ময় নিয়ে উঠে দাঁড়ায়, ফোনটা রেখে দ্রুত কিচেনে যায়। দরজায় উকি দিয়ে দেখে ইলমা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। আদনান থমকে বলে, নাটকবাজ মেয়ে মানুষ এত ঢঙ্গি হয় কি করে? আরে ভেতরে আসো। আদনান ভেতরে যায়। গ্যাসের সামনে দাঁড়াতে দেখে কোনো মাছ ভাজা হচ্ছে না। ইলমা পাশে দাঁড়িয়ে আছে উৎসুক হয়ে। আদনান ইলমার দিকে নরম হয়ে তাকায়, শীতল কঞ্চে বলে, এভাবে আমাকে কিচেনে ডেকে আনার মানে কি? ইলমা চোখ দিয়ে ইশারা করে প্লেটের দিকে। আদনান সেদিকে তাকিয়ে বলে, প্লেটে কি সমস্যা? ইলমা জবাব দেয়, তুমি মাজবে এগুলো। অসম্ভব, একটা চর মেরে ঢং সব বের করে দেব। এই কথায় কথায় চড়ে থ্রেড দিলে রান্না বন্ধ। আরেকটা বিয়ে করব। আবার বলো। 4 বিয়ে করব। তুই আমার সাথে কথা বলবি না, কর 4 বিয়ে, রুমেও আসবি না। কথাটা বলে ইলমা হাতে থাকা বাটিটা আদনানের দিকে ছুঁড়ে মারে। বাটি এসে আদনানের বুকে সাথে বাড়ি খায়। ইলমা সেদিকে নজর না দিয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। আদনান পুরো প্রতিক্রিয়া না দেখিয়ে ইলমার যাওয়া দেখে স্টিলের বাটি হওয়াতে তেমন পাত্তা দেয়নি আদনান। আদনান ধীরে সুস্থে রুমে আসে। ইলমা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আদনানও সেখানে যায়। খুব যত্নে পেছন থেকে গিয়ে ইলমার গাড়ি থুতনি রাখে। আদনানের উপস্থিতি টের পেতে ইলমা নড়েচড়ে উঠছে। এমন নড়াচড়া দেখে আদনান শক্ত করে ইলমার পেঁচে হাত রেখে জড়িয়ে ধরে, নরম কঞ্চে বলে, এত রাগ? আদনানের কথা ইলমা মুখ বাঁকিয়ে জবাব দেয়, তোমার বন্ধু নির্মাণ কিন্তু যথেষ্ট সুদর্শন। নজর ঠিক কর শালি, আমি এখনো বেঁচে আছি। যার 4 বিয়ের শখ তাকে আমার দরকার নেই। ওটা কথার কথা, তুই ছাড়া অন্য নারী সব আমার খালা লাগে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার সব কথা শুনতে। তাই বলে বাসন মাজবো? কথাটা বলে আদনান ইলমাকে ছেড়ে দাঁড়ায়। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, ভালোবেসে মানুষ জীবন দিয়ে দিতে পারে, আর তুমি সামান্য বাসন মাজতে পারবে না? না, পারবো না। আমি তোর প্রেমিক, চাকর নই। বেয়াদব। এরকম বুদ্ধি নিয়ে কথা বলিস, ঠাটিয়ে দুটো মেরে সোজা করে দেব। আদনানের কথা ইলমা তেজ দেখিয়ে আদনানের বুকে ধাক্কা দিয়ে বলে, ঠাটিয়ে দুটো মারো দেখি। কথায় কথায় মারের হুমকি দেয়া? আমার বাপ আসলে বাপের কাছে বিচার দিব। আমার হাতের চর খেলে তুই 1 সপ্তাহ কানে শুনবি না। আর আমার হাতের মায়ের খেলে তুমি তোমার নামটাই ভুলে যাবে। একটু আগেও তো বাটি ছুঁড়ে মেরেছিস, কথায় কথায় হাত চলে তোর। তুমি তো 4 বিয়ে করবে। না না, তুই ছাড়া বাকি সব মেয়েরা আমার খালা লাগে। তাহলে 4 বিয়ের কথা তুলবি কেন? তুলবো। ইলমা পিছু হাঁটে, জবাব না দিয়ে কিচেনে যায়। আদনানও তার পেছন পেছন যায়। ইলমা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট ধুচ্ছে, আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ইলমা টুকটাক কাজ শেষ হতে আদনানকে জিজ্ঞেস করে, ইলমা এই, তুমি সেদিন রাতের পর থেকে আমায় ইগনোর করতে কেন? কোন রাত? ওই যে বাইকে ঘুরতে বেরোলাম, আবার জয়ের সাথে ঝামেলার পর থেকে। তোকে নিয়ে যে ঘুরতে বেরিয়েছিলাম সে সময় ট্যাপলা ফারিস আমাদের দেখেছিল কোথাও, ছবি তুলে তোর বাপের কাছে দিয়েছিল। এরপর তো জয়ের সাথে ঝামেলা, তুই রাগ করেছিস। সেদিন বিকেলে তোর বাপের সাথে বেলকনিতে বসে গল্প করতে করতে কফি খেয়েছিস। তোর আসার আগে ইনানকে না দেখেই বলেছিলাম প্রেমিক নারী এতক্ষণে আসার সময় হলো। পরে দেখি তোর বাপ ইনান
তুই যাওয়ার পেছন দিয়ে আমাকে শাসিয়েছে। তোকে কিছু বলেনি, কিন্তু আমাকে থ্রেট দিয়েছে। তোর থেকে দূরে না গেলে তোকে আমার থেকে দূরে নিয়ে যাবে। ছেলে মেয়ে দুটো নিয়ে কী যে নাটক করতো তোর বাপ। ভাগ্যিস তোকে ভালোবেসেছিলাম, না হলে তোর বাপের বালের নাটক দেখার সময় আছে নাকি? পরে রাগে যেতে তোর থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছি। যদি ফারিসের সাথে আমার বিয়ে হয়ে যেত। এটা অসম্ভব কিছু ছিল? অসম্ভবও সম্ভব হয়। সেটা অন্য ক্ষেত্রে। আমার প্রেমিক নারীকে আমি থাকতে অন্য কেউ বিয়ে করবে? আমি আদনান থাকতে কখনোই সম্ভব না। সব জ্বালিয়ে দেব, ধ্বংস করে দেব। আমার থেকেও বেটার মেয়ে আছে। বললাম না, তুই ছাড়া বাকি সব মেয়েরা আমার খালা লাগে। আমার বেটার প্রয়োজন নেই, তোকে প্রয়োজন। আমি অসুন্দর? আমার চোখে সেরা সুন্দরী। মিথ্যে। তুমি আমাকে খুশি করাতে চাচ্ছ, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমি আমার আসল প্রতিচ্ছবি দেখতে পাই। ওইটা তোর ভ্রম। আমাকে ছেড়ে দিতে, আবার কেন আগলে নিলে? ভালোবেসেছি হাত ধরে সারা জীবন পথ চলার জন্য, মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য না। অসুন্দরকে সুন্দর বলা তোমার থেকে শিখতে হবে আদনান শেখ। কিভাবে তিন কবুল বলা স্বামীকে আদর করতে হয় সেটাও শিখতে হবে। অসভ্য। শোনো না, বলো। আমি কিন্তু মাঝপথে হাত ছেড়ে দিয়েছিলাম, তবে দূরে সরে যাইনি। জবাব দেয় না। আদনান ইলমার পোড়া গালে হাত রেখে স্লাইড করে বলে, সব ঠিক হয়ে যাবে। জয়ের বিরুদ্ধে তাও মামলায় খুব একটা কাজ আসেনি, না জয়ের কোনো ক্ষতি হয়েছে, না এইসব নিয়ে কথা উঠেছে। আদনান আগে থেকেই বুঝেছে এসব মামলা জয়ের কিচ্ছুই করতে পারবে না। সেই জন্য পরিকল্পনা একটা করে রেখেছে। ফারিসের বিয়ে শাদী শেষ হোক, তারেক মাহমুদ সবাইকে নিয়ে চলে আসেন। তাদের আসার পরের দিনই ইনান শেখও আসে। সন্ধ্যায় লিভিং রুমে বসে সবাই খোঁজ গল্পে মেতেছে। তারেক মাহমুদ ইনান শেখকে বলেন, জয়ের মামলা তো কোনো কাজে আসলো না। হ্যাঁ দেখলাম। তখনই আদনান বলে, জয়ের প্ল্যানিংয়ে ফারিসও যুক্ত ছিল। ইনান শেখের মুখটা গম্ভীর হয়ে যায়। বাকিরা তাকিয়ে আছে। ইনান শেখ কিছুক্ষণ মৌনতা বজায় রেখে বলে, হ্যাঁ সেজন্যই তো তার হাত ভেঙে দিয়েছো। আপনার মেয়ে বললে পাটাও ভেঙে দেব। আদনানের কথা ইলমা আদনানের কাঁধে থাপ্পড় মেরে বলে, বড়রা আছে তো আদনানি গলার স্বর চওড়া করে। বাকিরা কেউ হাসছে তো কেউ অন্যদিকে তাকাচ্ছে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, পা ভাঙবো? তখনই ইনান শেখ বলে, ভেঙে দাও, হেল্প লাগলে বলিও, আমিও করব। ইনান শেখের কথায় সবাই বিস্ময়ে নিয়ে তাকিয়েছে। ইনান শেখ নড়েচড়ে বসেন। আদনান ইলমার দিকে তাকিয়ে নিম্ন আওয়াজে বলে, পা ভাঙবো? আচ্ছা। জয় জেভিনকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে শেষ বিকেলের দিকে। গোধূলি দেখতে দেখতে দুজন শুনশান নীরব রাস্তা দিয়ে যাচ্ছে। জয় ড্রাইভ করছে, গাড়ির উপরে ছাদ উঠানো। জেভিন সিটে বসে দাঁড়িয়ে বাতাস চোখ মুখে মাখছে। এই লম্বা চওড়া রাস্তার শেষে নদী আছে, মাঝে মাঝে অনেকেই ঘুরতে আসে সেখানে। রাস্তাটা নিরিবিলি এবং ভীষণ সুন্দর। জয় রাস্তার সাইডে গাড়ি থামায়, জেভিনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। জেভিন গাড়ির দিকে যায়, কোল্ড ড্রিঙ্কসের বোতল আনার জন্য। জয় বুঝে উঠতে পারেনি তার আগে একটা বাইক আসে। দুজন লোক বসা বাইকে, তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা, দুটো হিংস্র চোখ দেখা যাচ্ছে। একজন বাইক চালাচ্ছে, পেছনের জন বেশ বড়সড় ধারালো ধা দিয়ে তার হাত বরাবর কোপ বসিয়ে দেয়। একটা কোপ দেয়নি, পরপর তিনটা কোপ বসিয়েছে এক জায়গায়, যার ফলে হাতের মাংস হাড্ডির থেকে ঝুলে গেছে। গলগলিয়ে রক্ত পড়ছে। হা করে তাকিয়ে আছে, তখন তার কাঁধ বরাবর আরেকটাই কোপ বসানো হয়। জয় কিছু বুঝে ওঠার আগে বাইকার জয়ের হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে জোরে বাইক টান দেয়। জয় সেদিকে তাকিয়ে থাকে, নিজের ব্যথা অনুভব হতে গগন বিদারী চিৎকার করে উঠে। জেভিন জয়ের চিৎকার শুনে দৌড়ে আসে। জয় মাটিতে লুটিয়ে পড়ে। জেভিন জয়কে দেখে স্তব্ধ হয়ে যায়। রক্ত দিয়ে শার্ট ভিজে গেছে, ঝুলন্ত মাংস লাফাচ্ছে। চারিদিকে মাগরিবের আজান পড়ছে তখন। জয়ের চিৎকারে বাতাসে যেন ভারী হয়ে উঠেছে। জায়গাটাও শুনশান নীরব হওয়ায় মুহূর্তে যেন গাছ ছমছম করা পরিবেশ সৃষ্টি হয়। জেভিন ফোন হাতে জয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে কল দিয়ে লোকেশন ফলে। জয় ব্যথায় কাতরাচ্ছে, রক্ত গলগল করে বেরিয়ে পড়েছে। জেভিন স্তব্ধ, কিছু বলার মতো পাচ্ছে না। জয় যন্ত্রণায় ছটফট করতে করতে ইলমার কথা মাথায় আসছে। সেদিন অ্যাসিড মারার পর ইলমাও ঠিক এরকম ভাবে মাটিতে কাতরেছে। মনে আসছে রাহেলার সাথে
জোর করে ইন্টিমেট হওয়ার সময় সেও আকুতি মিনতি করেছিল ছাড়া পাওয়ার জন্য। সেদিন জয় নিজের মতকে প্রাধান্য দিয়েছে। কারোর যন্ত্রণা, কারোর চিৎকার আর্তনাদ তার কান অব্দি পৌঁছায়নি। আধ ঘন্টার বেশি সময়ের পর জয়ের লোকেরা আসে। ততক্ষণে জয় অজ্ঞান হয়ে গেছে। এসেই তাকে গাড়িতে তোলে হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়। জ্যাবিন যে গাড়ি দিয়ে জয়ের সাথে এসেছিল সেই গাড়ি নিয়েই একাই ব্যাক করে। ঘটনা ঘটেছে সন্ধ্যায়। জ্যাবিনকে জিজ্ঞেস করা হলে সে সবটাই খুলে বলে। জ্যাবিনের ধারণা তাদের ছিনতাইকারীরাই তাদের আক্রমণ করেছে।